মেহমাত পাত্রপক্ষ দেখতে আসবে কিছুক্ষণ পর, কিছু একটা করো। পাত্র পছন্দ হলে বিয়ে করে ফেলো। কিসব বলছো তুমি মেহমাত? কথা শেষ হওয়ার আগে কল কেটে গেল। রাগে দুঃখে হুরজিয়ান ফোনটাকে ছুঁড়ে মারল মেঝেতে। শব্দ শুনে হায়াত কক্ষে ঢুকতেই হুরজিয়ান আবারও চেঁচিয়ে বলল, একদম রুমে আসবি না। হায়াত মেঝেতে থাকা ফোনটা স্টাডি টেবিলে তুলে রেখে চলে গেল। অতঃপর নিস্তব্ধতা বিরাজ হলো যেন পুরো ঘরে জুড়ে। বসার ঘরে বসে আছে মেহমেদের ফ্যামিলির সকলে। এখন হুরকে সামনে এনে আংটি ও গয়না পরানো কার্য সম্পূর্ণ হলে একটা পর্যায়ে যেতে পারবে। তাই হুরকে আনার কথা বললেন কবির চৌধুরী আয়েশা বেগমকে। অতঃপর কয়েক মিনিটের ব্যবধানে হুরকে হাজির করা হলো সবার সামনে। সে তার অবকয়েকে নিচু করে বসে আছে। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে আকুল চোখে চাইল হুর সামনের দিকে। সে যা দেখছে সব কি সত্যি? হ্যাঁ সত্যি, এটাই মেহমেদ মুরাদ ভাই। তার মা বাবা। হুর আর কিচ্ছু বলল না। মুনিবা বেগম তাকে গয়না পরিয়ে দেওয়ার পরই মেহমেদ হুরের আঙ্গুলে আংটি পরিয়ে দিল। তবু হুর কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেহমেদকে একটা উচিত শিক্ষা দিবে এবার হুর। ফরমালিটির পালন শেষে হুর আর মেহমেদকে কথা বলতে দেওয়া হলো। অতঃপর মেহমেদ দরজার ছিটকিনি লাগাতেই হুরজিয়ান তেতে এসে চেপে ধরল মেহমেদের গলা। মেহমেদ তখনও হাসছে। বউ, তুমি কি ভীষণ রাগ করেছো? হুরজিয়ান মৃদু চেঁচায়, তোমায় আমি খুন করে ফেলবো মেহমাত। না না, আমি তোমাকে বিয়েই করব না। এখনই গিয়ে আমি গয়না আংটি খুলে দেব। তুমি একটা পাগল, এমন কেউ করে? দেখো তোমার জন্য আমার ফোনটা আমি ভেঙে ফেলেছি, ইচ্ছে করছে। উফ মেহমাত, তুমি একটা অসহ্য। মেহমেদ আলগোছে কাছে টানে হুরকে এবং বলে উঠে, তোমাকে চোর আসামি পুষেছি বহুদিন ধরে, তাই তো তোমায় বিয়ে করে সারপ্রাইজ দিতে আসলাম। হুর মেহমেদের নিকট থেকে দূরে এসে দাঁড়ায়, কিন্তু বেশি দূরে যেতে সে ব্যর্থ হয়। মেহমেদ তার আঁচল টানে। অতঃপর হুরজিয়ান রাগান্বিত গলায় শুধায়, তোমার মতো পাগল প্রেমিক আমি এই ধরনীতে দুটো দেখিনি। ম্যাজিস্ট্রেট সাহেব, দয়া করে আঁচলটা ছাড়ো। তুমি পাগল হয়ে গেছো। আমার ভালোভাবে তোমাকে চেনা হয়ে গেছে। কথাখানা মেহমেদ বলে হুরজিয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। মেহমেদ আঁচল ছাড়ল না। হাতের সাথে আঁচল পেঁচাতে পেঁচাতেই হুরের আরো কাছে আসলো। কানের লতিতে চুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি যেমন নেশা হুর, আমি তো সেদিনে তোমার নেশার মত হয়ে গেছে। ভিডিও কলের উপাসে তোমার অগোছালো মুখ, নেশামাখা কণ্ঠে শুনে আমি তো এই নেশা ত্যাগ করতে পারবো না। একমাত্র মৃত্যু ছাড়া এই নেশা ত্যাগ করা অসম্ভব। তাই? হুম। হুরজিয়ান মেহমেদের দিকে ফিরে তাকালো, খিলখিল করে হেসে জবাব দিল, যাও, বিয়ে কনফার্ম। তোমার মতো পাগল আর উন্মাদের উপর দয়া দেখালাম। বিয়ে আমি তোমাকেই করব। মেহমেদও দাঁত কেলায়। তাহলে বিয়ে আমরা 4 দিন পরেই করছি। হুরজিয়ান হকচকিত মেহমেদের কথায়। বিয়ে কি মগের মুল্লুক? বললেই হলো নাকি আজাইরা? মেহমেদ প্যান্টের পকেটে হাত গুজে মুখে হাসি ফুটিয়ে বলে উঠে, মগের মূল্য কি? বিয়ে আমরা 4 দিন পরেই করব, আর বিয়ের রাতে বাসর করব, ঠিক আছে? হুরজিয়ানের কথাটা শুনেই বিছানায় বালিশটা ছুঁড়ে মারল মেহমেদের দিকে। মৃদু চেঁচিয়ে বলল, কচু করব, নির্লজ্জ বেহায়া বিলাজ ছ্যাচরা বেটা। মেহমেদ বালিশটা বিছানায় ছুঁড়ে ফেলে তড়িৎ তারপর চোখ টিপকুনি কেটে শুধায়, বিয়েটা আমরা 4 দিন পরেই করছি বউ। খুব ভালোভাবে প্রস্তুতি নাও, বুঝলে? অল দ্য বেস্ট। অতপর উরু চুমু খেয়ে বেরিয়ে গেল মেহমেদ। হুরজিয়ান 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিড়বিড় করে বলে উঠে, পাগল একটা। বসার ঘরে কিছু দূরেই দাঁড়িয়ে আছে হুর। ভেতরকার বিয়ের আলাপ আলোচনা শোনার চেষ্টা চালাচ্ছে হুরজিয়ান। ইতিমধ্যে ওয়াসিম চৌধুরীর কণ্ঠ শোনা গেল, বিয়ে সাহেব, চাইছি সামনের শুক্রবার বিয়েটা হোক। ছেলের জয়েন হতে আরও 10 দিন বাকি। জয়েন হওয়ার পর আরও সময় থাকবে না, তাই ঝামেলা না করে এই 10 দিনের মাঝে শুভ কাজটা সেরে ফেলতে চাই। আপনি কি বলেন?
কবির চৌধুরী হাসলেন, মিষ্টি কাঁটা চামচে গেথে আগালেন ওয়াসিম চৌধুরীর নিকট। অতঃপর বললেন, কোনো সমস্যা নাই বিআই সাহেব, চলেন মিষ্টি মুখ করে আলহামদুলিল্লাহ বলি। কথাটা হুরের কানে পৌঁছাতেই যেন লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। ছুটে গিয়ে লাগালো কক্ষের দরজা। কেমন যেন লাগছে তার, কেমন অদ্ভুত অনুভূতি, বুক ধুকভুক করছে। ভাবতেই কেমন যেন লাগছে মেহমেদ তার একান্ত ব্যক্তিগত মানুষ হবে। পাগলাটে মেহমেদকে সামলাতে হবে আজীবন। তার পাগলামি জ্বালাতন সারা জীবনের জন্য গায়ে মাখতে হবে। মেহমেদের সাথে জীবন যাপনের কথা চিন্তা করলেই যেন লজ্জার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ভাবনার মাঝেই দরজায় নখ হতেই হুরজিয়ান দরজা খুলে। দরজার ওপাশে মুনিবা বেগম দাঁড়িয়ে আছে। মুনিবা বেগম ভুবন ভোলানো হাসির রেখা টানলেন। হুরকে কাছে টেনে বুকে জড়িয়ে বললেন, সুখী হও, আমার ঘর আলো করে আমার পাগল ছেলেটাকে সামলে রেখো। তোমার অপেক্ষায় রইলাম, অনেক রাত হয়েছে, বাসায় যাব, তাই তোমায় আবার দেখতে এলাম। আবার আসবেন কিন্তু আন্টি। আন্টি বলো না, এখন থেকে আম্মুই ডাকো, আমি তাতে বেশি খুশি হব। ঠিক আছে। মুনিবা হুরজিয়ানকে নিয়েই সদর দরজার দিকে এগোয়। মুনিবা বেগম সবার সাথে বিদায় বিনিময় করে সিঁড়ি ভেঙে নামে। নিচে মেহমেদ গাড়িও বের করেছে। এখন উদ্দেশ্য সবার বাসায় যাওয়া। সময় খুবই কম, কেনাকাটা চলছে বিন্দাস। সারা বাসা জুড়ে মেহমান রয়েছে। চৌধুরী প্যালেসের একই অবস্থা, বিয়ে নিয়ে যেন হই হুল্লোড় কাণ্ড। হুরের যে আজ মেহেদি অনুষ্ঠান হবে সেদিকে কোনো খেয়ালই নেই তার। বেড়াতে আসা খালা ফুপু কাজিনরাও তাকে ঘুম থেকে উঠাতে পারছে না। হুরজিয়ান বিছানায় পা ছড়াছড়ি করে ঘুম কণ্ঠেই শুধায়, একটু ঘুমোতে দাও না সবাই, পরে মেহেদি দেব। প্রতি উত্তরে শোনা গেল আয়শা বেগমের গলা, ঝাড়ুর বাড়ি খাচ্ছিস নাকি দিমু তোরে? যার বিয়ে তার হুসনেই পাড়াপড়শির ঘুম নাই। এই হায়াত সনি কায়রা ওরা উঠ, নইলে মায়ের একটাও নিচে পড়বে না। অতপর বোনেরা সকলে মিলে হুরজিয়ানকে টেনে হিসড়ে ওয়াশরুমে পাঠালো। কি আর করা, সারা রাত মেহমেদ একটুকু তাকে ঘুমাতে দেয়নি। আধা ঘন্টা 1 ঘন্টা যেতে না যেতেই বারবার কল দিয়েছে। হুর ঠিক মতো ঘুমাতেও পারেনি, এখনো ঘুম পুরো হয়নি। কি আর করা, ফ্রেশ হয়ে বের হয়। সাজ সম্পূর্ণ করলো হুর। অতপর শুরু হলো মেহেদির অনুষ্ঠান। তানজিলার আগমনে যেন অনুষ্ঠান আরো মেতে উঠল। তার যে শোয়ের বিয়ে, একটু মিস করা যাবে না। এভাবেই আনন্দে কেটে গেল মেহেদির অনুষ্ঠান। হলুদের ভ্যালু ছাদে করা হয়েছে, বেশ মিউজিক বক্সে গান বাজছে। একে একে সে হলুদ ছোঁয়াচ্ছে হুরকে। তার মাঝে মাঝেই মেসেজ টাইপ করে কথা বলছে। দিন যত যাচ্ছে মেহমেদের জ্বালাতন বাড়ছে। আদৌ আজ রাতে হুরের ঘুম হবে কিনা সন্দেহ। হুরজিয়ান তার কিছু ছবি সেন্ড করে, ওইদিকে সেই ছবি দেখে মেহমেদ তার চোখ জুড়ায়। তার আর সহ্য হয় না, তার মনে চায় একটা বার নিজ চোখে দেখতে। সেও বের হতে পারছে না। তাদের বাসায়ও অনুষ্ঠান চলছে, সে সময় গোনা ছাড়া আর কিছুই করতে পারছে না। এরই মাঝে মেহমেদের টনক নড়ল সুজনের কথায়। আরে মামা, তুমি এতদিন তলে তলে টেম্পু চালাইয়া আমগো খালি হরতাল কইলা, এটা কি তোমার উচিত হইছে? বিয়ানের লগে টাঙ্কি মারছো, আমগো কইছো তোমার গার্লফ্রেন্ড শেওড়া গাছের পেতনি। মেহমেদ হাসতে হাসতেই সুজনকে একটা গালি দিল এবং বলল, তোর মতো মেজকা শতানের কাছে কইলে আমার জানটাই তো তুই খতম করে দিতে। এখন কও তোর বউর অবস্থা কি? ভাবতেছি তুই যখন বিয়েটা করাই ফেলতেছিস, আমি সামনের মাসে কামটা সাইরা ফেলামু। অতপর শোনা গেল সাইকার গলা, হ হ বিয়া করেন, বহুত বিবাহ খাওয়ার বাকি, আজই লিস্ট কইরা দেখলাম। সুজন বাঁকা হাসলো এবং বলল, মোরাদকে তো আশেপাশে দেখতেছি না, আবার পোলাটারে ঘুমটুম করাইয়া ফালাইলি নাকি সাইকো? সাইকা গলা খাকারি দিল। এই সুজনকে বিশ্বাস নেই, মাঠে ঘাটে যেখানে পাবে সেখানেই রোস্ট করতে পাকা। সাইকা আর কথা এগুলো না, মেহমেদের কাছ থেকে ক্যামেরার চার্জার নিয়ে চলে গেল। অতপর শোনা গেল রিউয়ের কণ্ঠ। সে সারা ঘর ওড়াউড়ি করে বলেই যাচ্ছে, আহা আহা বসের বিয়ে, আহা আহা বসের বিয়ে, বস আমিও বিয়ে করব, আমিও বিয়ে করব। সুজন রিউয়ের কথা শুনে মেহমেদকে চাটি মেরে বলল, দেখ তোর পাখিটাও বিয়ে করতে চাই।
ওরে একটা বিয়া দে, ওর বিয়েটাও খাই বেচারা, আর কতকাল একা থাকবে। এরই মাঝে এন্ট্রি হয় তন্ময়ের কাঁধে হাত ব্যাগটা ছুঁড়ে মারে মেহমেদের শরীরে। শালা, তোকে তো মন চাইতেছে তাল গাছের লগে রশি দিয়া আটকাইয়া আঙ্কেলের মতো মাইর দিতে। চোখের পলকে কেমনে কি করলি ভাই? আমি তো তানজিলার কথা বাপের কাছে এখন পর্যন্ত বলতে পারি নাই। কইতে গেলেই পা কাইপা ওঠে। মেহমেদ দাঁত বের করে হাসে, ব্যাগটা পাশে রেখেই জবাব দেয়। তোর বাপের আমি কইছে তুই তানজিলার সাথে প্রেম করো, নে শালা এখন আমার চুমা খা। তন্ময়ের চোখ গোল গোল হলো মেহমেদের কথা শুনে। অতপর সুজনের গলা থেকে শোনা গেল, ভাই তন্ময়, ও যে হারামির হারামি, ও যা কিছু করতে পারে তার চাইতে শোনো, আমরাও তাড়াতাড়ি বিয়ে কইরা দেখিয়া দেই আমরাও বিয়ে করতে পারি। সুজনের কথা শেষ, আবারও রিউয়ের কণ্ঠ শোনা গেল, হ দেখাই দিমু, আমিও বিয়ে করতে পারি। তারপর মেহমেদের দিকে তাকালো তন্ময় আর সুজন। তন্ময় আর সুজনের তাকানো দেখে মেহমেদ আবারও হেসে ফেলল। তারপর দুজনই মেহমেদের উপর হামলা করলো। অতপর বলে উঠল, শালা নিজেও একটা ফাজিল, ফাঁকিটারও লেখাপড়া করাইয়া বানাইতে আছে ফাজিল। সিরিয়াস টাইমে গাবলা মারছ, সিরিয়াস টাইমে কিছু কইলে তোর ফাঁকিটা মারে। তারপর কক্ষে শোনা গেল হু হা করে হাসার লাগাতার শব্দ। সেই হাসির প্রতিধ্বনি যেন বাড়ি খেতে লাগলো দেওয়ালে। কমিউনিটি সেন্টারে বরের আসনে বসে আছে মেহমেদ। পুরো ভ্যালুতে মেহমান গিজগিজ করছে। রিউ মুরাদের কাঁধে বসে আছে। এই মাত্র তারা এসেছে জুম্মার নামাজ আদায় করে। কনে পক্ষের কেউ এখনো আসেনি। মেহমেদ তার শুভ্র বধূকে দেখার অপেক্ষায়। হাত ঘড়িতে সে বারবার চোখ বুলায়। আত্মীয় স্বজন একে একে এসে দেখা করে যাচ্ছে। এরই মাঝে মুরাদের কাঁধ থেকে রিউ উড়ে গিয়ে মেহমেদের কাঁধে বসলো। শেরওয়ানির কলারের কোট কামড়ে রিউ মেহমেদকে শুধালো, পড়ি বস পড়ি। অতপর সামনে তাকাতেই দেখলো হুরজিয়ান ধীরে ধীরে এগিয়ে আসছে সামনে বসতে। মেহমেদ যেন নির্লজ্জের মতো যেন তাকিয়ে রইল হুরের পানে। অতপর সাইকার তুরির শব্দে মেহমেদের জ্ঞান আসলো বুঝি দেখে। তার পাশে বসে আছে তার শুভ্র বধূ। ফটো সেশন হচ্ছে। ছবি তুলতে তুলতেই যেন লজ্জা পেল মেহমেদের কথায় হুর। কথাটা যেন ফিসফিস করে বলল মেহমেদ, মাথাটা নষ্ট করে দিলে বউ, একদম চোখ ফেরাতে পারছি না। অতপর এমন টুকিটাকি কথা বলার মাঝেই সম্পূর্ণ হলো ফটো সেশন। অতপর কাজী সাহেব আসতেই তাকে তার নির্দিষ্ট স্থানে বসানো হলো। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অতপর রেজিস্ট্রেশন পেপারে সই করলো হুর আর মেহমেদ। সই শেষ হতেই কাজী মেহমেদের উদ্দেশ্যে কবুল বলতে আহ্বান করতেই মেহমেদ কবুল বলল। তারপর কাজী হুরজিয়ানকেও কবুল বলতে বলল। তারপর হুরজিয়ানও কাপা কাপা কণ্ঠে কবুল বলল। কবুল ফরমালিটি পালন শেষ হতেই মুরাদের কাঁধ থেকে রিউ উড়ে গেল মেহমেদের কাঁধে। তারপর তার কণ্ঠে বারবার শোনা গেল একটা কথা, বস বলেছে কবুল, পড়ি বলেছে কবুল, বিয়ে কমপ্লিট, বিয়ে কমপ্লিট। রিউয়ের কথা শুনে সবাই হেসে উঠল। অতঃপর কাজী সাহেব সকলকে শোধালেন মোনাজাতের সামিল হতে। তারপর বিয়ে কার্যক্রম শেষ হতে হতে সন্ধ্যা হলো। বিদায়ের পালা চলছে। হুরজিয়ান তার বাবার বুকে মুখ গুজে কেঁদেই চলেছে। আয়েশা বেগমকে হায়াত সামলাচ্ছে। বিষণ্ণ পরিবেশ। কবির চৌধুরীও কাঁদছে। ছোট মেয়েটা বুঝি কলিজা তার বুকটা খালি করেই যেন হুর চলে যাবে অন্যের ঘরে। অতপর মেহমেদের কাছে আবদার করে বসলেন কবির চৌধুরী, আমার মেয়েটাকে আদরে রেখো বাবা, ওকে আমি হাতে করে বড় করেছি, কখনো কষ্ট দিও না। মেহমেদ কবির চৌধুরীর চোখ মুছলেন। একদম চিন্তা করবেন না বাবা, হুরকে আমি যত্নেই রাখবো। এবার আমাদের বিদায় দিন, বিদায়ের সময় কাঁদতে নেই। অতপর কনে কক্ষ হতে বিদায় দেওয়া হলো বরপক্ষকে। হুরকে কোলে তুলেই গাড়িতে বসালো মেহমেদ। হুরজিয়ান চুপটি করে বসে আছে। তার চোখে পানির রেখা এখনো দেখা যাচ্ছে। মেহমেদ কিছুই বলছে না, শুধু হুরের হাতটা নিজ হাতে আবদ্ধ করলো। তড়িৎ ছোঁয়ায় চাইলো হুর। মেহমেদ মৃদু হাসলো। তারপর হুরের মাথাটা হেলিয়ে দিল মেহমেদের কাঁধে। গাড়ি চলছে আপন গতিতে। পৌঁছানোর ঠিকানা চৌধুরী প্যালেসে। বরপক্ষের বাড়িতে মানুষের আনাগোনা। সকলে এসেছে নতুন বউকে দেখতে
পরিবার পরিজনের সাথে ইতিমধ্যে হুরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরিচয় পর্ব শেষ হতেই মুনিবা বেগম সাইকাকে যেন আদেশ করলো হুরকে মেহমেদের কক্ষে এগিয়ে দিতে। সাইকা মাথা দুলালো, চলল হুরকে নিয়ে কক্ষে। কক্ষে পৌঁছাতেই মুনিবা বেগম আসলেন হাতে কিছু বক্স নিয়ে। ততক্ষণে হুর বিছানায় বসেছে। মুনিবা বেগম হুরের গালে হাত বুলিয়ে বলল, মাশাল্লাহ, আমার ঘরের পরী। হুরও হাসলো, হাত টেনে বসালো নিজ শাশুড়িকে। অতপর বক্সগুলো খুললো, সাথে সাইকাও সহযোগিতা করলো। গহনাগুলো হালকা হাত বুলালো হুরজিয়ান। সেই জিজ্ঞাসা দৃষ্টিতে হুর বলল, এগুলো কার আম্মু? মুনিবা হাসলো। তোমার ভাগেরটা বুঝিয়ে দিতে আসলাম। মুনিবা বেগমের কথা শেষ হতেই মুরাদের কণ্ঠ শোনা গেল, আমার বউয়ের বাগেরটা কই? মুনিবা বেগম কান টানলেন মুরাদের, বলে উঠলেন, এই ফাজিল, তুই এখানে কি করিস? মুরাদ খিলখিল করে হাসলো। বেআইন ভাবির সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম আর কি। মুরাদের কথা শুনে হেসে উঠল হুর আর সাইকা। অতপর মুনিবা বেগমের ডাক পড়তেই জায়গা ছেড়ে উঠলেন। সাইকাকে সবটা বুঝিয়ে দিয়ে তারপর হুরের সাথে সাইকা আর মুরাদ আড্ডা দিতে দিতেই তারা বুঝতে পারল মেহমেদ কক্ষে আসছে। মুরাদ যেন আলমারিতে ঢুকে পড়ল। সাইকা লুকালো পর্দার পেছনে। হুরজিয়ান সাইকা আর মুরাদের লুকানো দেখে হাসতে চাইলেও যেন হাসতে পারে না। সে চোখ নিচু করে বসে আছে। অতপর মেহমেদ কক্ষে ঢুকেই একবার অবলোকন করে বলে উঠল, সাইকা, পর্দার পেছন থেকে বের হ। মুরাদ, আলমারি দিয়ে বের হ। আমি যদি বের করি একটা অস্ত্র থাকবে না। কোনো উপায় না পেয়ে বের হলো দুজন। তাদের মুখে ফুটে উঠল দুষ্টু হাসি। সাইকা মেহমেদকে শুধালো, কেমনে বুঝলা ভাই আমরা এখানে? মেহমেদ বিছানায় বসে জবাব দিল, যে লেহেঙ্গা পড়ছোস, পর্দার পেছনে না লুকিয়ে বিশাল পাহাড়ের পেছনে লোকালেও তোর খুঁজে পাবে। আচ্ছা বুঝলাম, তাহলে মুরাদকে পাইলা কেমনে বলো বলো? ওর পাঞ্জাবি বের হয়েছিল। এখন যত তোরা, আমি ক্লান্ত। তারপর দুজনেই মেহমেদের সামনে এসে হাত পেতেই বলল, ভাই আমাদের বাগেরটা বুঝিয়ে দাও, আমরা জায়গা থাকলাম না এখানে। মেহমেদ দুজনকে ধরেই যেন কক্ষের বাইরে বের করলো। কাল হুরের কাছ থেকে বুঝে নিস, এখন মাফ কর। কথাটা শেষেই কক্ষের দরজা বন্ধ হলো, কিন্তু সাইকা আর মুরাদ বসে থাকলো না। দৌড়ে গেল মুরাদের কক্ষের বারান্দায়। তার পাশের বারান্দা মেহমেদের। অতপর সেখানে গিয়ে আড়ি পাতলো দুজন। ওইদিকে মেহমেদ মুস্কি হেসেই হুরের নিকট আগালো। হুর এখনো নিচু হয়ে বসে আছে। তার খুব লজ্জা করছে। মেহমেদের ডাকেই চোখ তুলে তাকালো হুর। মাশাআল্লাহ, আমার পরীটা। কে পড়ি? কে আবার? আমার বউ। তাই? হুর উত্তর দিয়ে মেহমেদ নিজ শেরওয়ানির পকেটে হাত চালালো। অতপর বের করলো একটা বক্স। বক্সটা খুলে বের করলো একটা সোনার লকেট সহ চেন। হুরকে ইশারা করতেই হাত বাড়িয়ে নিল হুর। অনেক সুন্দর। আর তুমি আমার কাছে সবচাইতে সুন্দর। আমি ফ্রেশ হয়ে বের হই, তুমি ততক্ষণে গয়না খুলতে থাকো। আমি বের হলে তুমি না হয় ফ্রেশ হতে যাবে। এত ভারী কাপড় আর পরতে হবে না। আমি আলমারির তাকে তোমার জন্য সব কিনে রেখেছি। হুর যেন হাফ ছেড়ে বাঁচলো। 20 কেজি লেহেঙ্গাটা যেন শরীর থেকে বধ হয় নামবে। হুরজিয়ান বিছানায় বসে গয়না খুলতে লাগলো আর মেহমেদ চলে গেল ওয়াশরুমে। হুরজিয়ান পর্দাটা খুলে রাখলো পাশে। তারপর হাত ভরা চুড়িগুলো খুলতে লাগলো। কয়েক গাছি চুড়ি খুলে আর চুড়ি খুলতে পারলো না হুর। ওইদিকে চুড়ি না খুলতে পারলে গলা থেকেও গয়না খুলতে পারছে না। চুড়ি পরার সময় এত ঝামেলা তো হয়নি। হায়াতি তাকে পরিয়ে দিয়েছে না। কিছু করতে পেরে বসে রইল হুর। এরই মাঝে মেহমেদ বের হলো। হুরজিয়ানকে সেই আগের মতো দেখতে পেয়ে শুধালো, কি হয়েছে? হুরজিয়ান দিশেহারা হয়ে বলল, চুড়ি খুলতে পারছি না। মেহমেদ টাওয়ালটা নিজ ঘাড়ে রাখলো। অতপর এগিয়ে গেল হুরের নিকট। তারপর এক হাতের চুড়ি খুলে দিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল হুর। ব্যথা লাগছে মেহমেদ। চুপ করো। তারপর আর এক হাতের চুড়ি খোলা শেষ হতেই শোনা গেল রিউয়ের কণ্ঠ, আহা আহা, ব্যথা লেগেছে মেহমেদ, চুপ করো। ব্যথা লেগেছে মেহমেদ, চুপ করো।
বাক্যটা যেন পুরো রুমময় জুড়েই উড়াউড়ি করে বলতে লাগলো রিউ। তখনই যেন হুরজিয়ান লজ্জায় মাটি ছিঁড়ে ঢুকে পড়ে। মেহমেদ তো খুব লজ্জা পেল। এই কথা যদি শোনে কেউ কি না লজ্জায় পড়তে হবে। তড়িৎ উঠে দাঁড়ালো মেহমেদ এবং ডাকলো রিউকে। রিউকে ডাকতেই উড়ে এসে বসলো মেহমেদের হাতের বাহুতে। তাড়াতাড়ি বারান্দায় গিয়ে খাঁচায় ঢুকালো রিউকে। তখনও রিউ একই কথা বলে যাচ্ছে। মেহমেদ রিউকে ধমক দিল। চুপ একদম। রিও জবাব দিল, ওকে ব্রো, কাম ডাউন। মেহমেদ চলে গেল, কিন্তু অন্য বারান্দায় থাকা সাইকা হেসেই মুরাদকে বলে উঠল, ভাই তো প্রথম রাতে ছক্কা মাইরা দিল, তুমি কি জীবনে করলাম মুরাদ? মুরাদও সাইকাকে বারান্দায় রেলিংয়ে আবদ্ধ করলো এবং শুধালো, তুমি রেডি থাকো, আমিও প্রথম রাতে চক্কা মারব। কথাটা শুনে লজ্জায় মুখ ঢাকলো সাইকা। মুরাদকে ঠেলেই পালালো মুরাদের রুম থেকে। তারপর মুরাদও ফ্রেশ হতে গেল নিজ কক্ষে। ওইদিকে মেহমেদ বারান্দার দরজা আটকে রুমে ঢুকতেই চোখ ছানাবড়া হলো। হুর ড্রেসিং টেবিলের সামনে বসে গয়না খুলে রেখেছে। চুলের খোপা খুলতেই বাস ভেঙে চুলগুলো হাঁটু সুই সুই হলো। সিলিং ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে গিয়ে দেখা যাচ্ছে উন্মুক্ত পিঠ। মেহমেদ নিজেকে আর সামলাতে পারল না। ধীরের পায়ে এগিয়ে গেল হুরের কাছে। অতঃপর আঙ্গুল দিয়ে চুল সরিয়ে চুমু খেলো হুরের উন্মুক্ত পিঠে। পুরুষালী ছোঁয়ায় সারা শরীর জুড়ে বয়ে গেল এক শীতল স্রোত। জেগে উঠল হুরের লোমকূশ। চোখ বন্ধ হয়ে আসলো অনায়াসে। অতঃপর মেহমেদ হুরের কোমরে আলতো হাতে স্লাইড করে নিজের দিকে ফেরালো। ফিরতে গিয়ে ড্রেসিং টেবিলের রাখা চুড়িগুলো হাতে লেগে পড়ে গেল। সেদিকে মেহমেদের কোনো খেয়ালই নেই। হুরের যৌবন পৃষ্ঠ উঠানামা করছে। তার সে সাহস নেই মেহমেদের দিকে তাকানো। লজ্জায় সে আরও চোখ খিচে রাখে, কিন্তু সে কাপা কণ্ঠে শুধায়, মেহমেদ, আমি প্রস্তুত নই, আমায় একটু সময় দাও। কিন্তু উদ্মাত মেহমেদ, সে তো নেশায় পড়েছে। সে হুরের চুলে হাত চালায়, নেশাক্ত গলায় বলে ওঠে, অনেক সময় দিয়েছে, আর পারবো না। I want you right now, this moment, and I will torture you with love. You will bear it. অতঃপর মেহমেদ হুরের অধর ছুঁয়ে দেয়। মেহমেদের ছোঁয়া সহ্য করতেই যেন মেয়েটা মেহমেদের টি শার্ট খামচে ধরে। ক্ষণিক সময় যেতেই মেহমেদ হুরের অধর থেকে নিজ অধর আলাদা করে। অতঃপর হুরের ঘাড়ে অধর ছুঁয়ে দিতেই হুরজিয়ান শ্বাসরত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে শুধায়, মেহমেদ, নিজেকে কন্ট্রোল করো। মেহমেদ হুরের ঘাড় হতে নিজ মুখ তুলে নেশাক্ত মাখা কণ্ঠে জবাব দেয়, কন্ট্রোল হারিয়ে ফেলেছে হুর, আমাকে সামনে নাও। অতঃপর আবারও অধর ছুঁয়ে দেয় মেহমেদ। টাল সামলাতে না পেরে হুরজিয়ান দেওয়ালে আবদ্ধ হয়। হুরের ঘাড়ে চুম্বন করতে করতেই মেহমেদ কন্ট্রোল হারিয়ে ফেলে হুরের দেহ থেকে পোশাক আলাদা করে। মেয়েটা মেহমেদের ছোঁয়ায় জর্জরিত হয়। তার নিঃশ্বাস কক্ষের দেওয়ালে বুঝি বাড়ি খায়। অতঃপর পাজা কোলে তুলে বিছানায় ফেলে হুরকে। তখনও লজ্জায় চোখ বন্ধ করে রাখে হুর। তারপর মেহমেদ হুরের নাকে হাত ছুঁয়ে দিয়ে কর্ণে বলে উঠল, No start, babe. মেহমেদের ভারী ছোঁয়া পেয়েই যেন খামচে ধরে বিছানার চাদর। হুরের জীবন শুরু হয় কন্ট্রোললেস মেহমেদকে সহ্য করার অধ্যায়। শুরু হয় দুই কপোত-কপোতির একান্ত নিজের করে গ্রহণ করা অধ্যায়। মধ্যরাত, চারপাশ নীরব। কক্ষের ড্রিম লাইট জ্বলছে। হাওয়ায় মৃদু কাঁপছে শ্বেত বর্ণের পর্দাগুলো। শোনা যাচ্ছে বারবার নিঃশ্বাস ফেলার শব্দ। কক্ষে জ্বালানো ডিম লাইটের আলোয় মোটামুটি চারপাশ আংশিক দেখা যায়। ল্যাম্প লাইটটা আচমকা জ্বলে উঠল। সেই আলো হুরের মুখে পড়তেই মুখ ঢাকলো হুরজিয়ান। তার দেহের পরিভাগে মেহমেদ ঝুঁকে আছে। মেহমেদও হুরের নগ্ন দেহ আবৃত চাদরে। মেহমেদ হাসে, হুরকে শুধায়, কি হলো, মুখ ঢেকে আছো কেন? হুরের যৌবন পৃষ্ঠ উঠানামা করে। ভারী শ্বাস ফেলার কারণে মেহমেদের কথায় লজ্জিত কণ্ঠে জবাব দেয়, লজ্জা করছে, আমি তোমার দিকে তাকাতেই পারছি না। ছি, কি সব করলে কিছুক্ষণ আগে। মেহমেদ ঠোঁট কামড়ে হাসে, নরম গলায় জবাব দেয়, জান তাকেও বলছি, লুক এট মি। কিছুক্ষণ আগে তো লজ্জা ভেঙে দিয়েছে। তবুও হুর মুখে হাত দিয়ে আছে। এবার যেন মেহমেদ হুরের কর্ণে ফিসফিস করে বলল, আই লাইক ইট।
কথাটা হুরের কর্ণকহরে যেতেই হুর বুঝতে পারল সে শূন্যে ভাসছে। টাল সামলাতে সে না পেরে মেহমেদকে জড়সড় হয়ে আঁকড়ে ধরে। তখনও হুর চোখ বন্ধ করে আসে। মেহমেদ হুরের চোখের পাতায় চুমু খায়। অতপর ব্যাপারটা বোঝার জন্যই চোখ মেলে হুর। মেহমেদ তাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। মেহমেদ হুরজিয়ানকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করায়। ওয়াশরুম লক করেই উরু চুমু খায় হুরকে। ঝর্ণার নব খুলে দিতেই মেহমেদের কানে একটা কথা যায়। লেটস স্টার্ট বেব। তোমার লজ্জাটা না হয় আমার ভাঙাছে। বিবাহের রেশ কেটে গিয়েছে, প্রায় 2 মাস কেটে গেল। মেহমেদও জয়েন হয়েছে ম্যাজিস্ট্রেট পদে। ওইদিকে হুরের এক্সাম শেষের পথে। তানজিলার সাথে এর মাঝে তন্ময়ের বাগদান হয়েছে। তাদের সামনের মাসেই বিয়ে। সময়ও চলে যাচ্ছে দ্রুত। এর মাঝেই আকস্মিকভাবে জানাজানি হলো মুরাদ ও সাইকার প্রেমের কথা। সেই সিচুয়েশন সামলাতেই আজ বাসায় হুরকে রেখেই সকলে গিয়েছে সাইকাদের বাসায়, সাথে মুরাদও। হুরজিয়ান ঘড়ির পানে চাইল। মেহমেদের আসার টাইম হয়ে এসেছে। সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত হুর। আজকাল মেহমেদ যেন কাজের চাপে দিশেহারা। হুরের মাঝে একদম সময় দিতে পারে না। মেহমেদের ব্যস্ততা নিজ চোখে দেখে হুর। মানুষটার ব্যস্ততা দেখে হুরও কিছু বলে না। ভাবনায় ঘোর কাটে হুরের দারোয়ানের গেট খোলার শব্দ পেয়েই। তারপর হুরজিয়ান সদর দরজা খুলে দাঁড়িয়ে থাকে মেহমেদের জন্য। মেহমেদ ক্লান্ত মুখেই হুরকে দেখে নির্লিপ্ত হাসি হাসে। সে বলে ওঠে, আছো কেন বউ? বাসা সবাই কোথায়? হুরজিয়ান মেহমেদের হাতে লেবুর শরবত দিয়ে জবাব দেয়, ফুপুর বাসায় গিয়েছে। তারপর সব খুলে বলে মুরাদ সাইকার ব্যাপারে। অতপর হুর মেহমেদের কাপড় বের করে যেন অনুরোধ করে ফ্রেশ হয়ে বের হওয়ার জন্য। হুর চলে আসে রান্নাঘরে। তার সন্ধ্যার নাস্তা রেডি হয়েছে। ট্রেতে নাস্তা সাজাতে সাজাতে যেন মনে হলো তার কোমরে ঠান্ডা কিছু অনুভব হলো। সে বুঝতে পারলো মেহমেদ তার পেছনে দাঁড়িয়ে আছে। মেহমান ট্রেটা নিতে দাও। মেহমেদ হুরের কথায় কর্ণপাত করে না। কোলে তুলে নেয় হুরকে। কক্ষে গিয়ে হুরকে আবদ্ধ করে মেহমেদ। আলতো করে চুমু খায় হুরের গোলাপি অধরে। যেন উন্মাদের মতো ছুঁয়ে দেয় হুরকে। হুরজিয়ানও সায় দেয়। ক্ষণিক সময় যেতেই যেন লাগাতার কল বেজে উঠল হুরজিয়ানের ফোনে। কিন্তু মেহমেদ মত্ত থাকে তার হুরের মাঝে। কিন্তু লাগামহীন হুরের ফোনে কল বাজতে থাকলেই মেহমেদ মনোযোগ নষ্ট হয়। রাগে কিরমির করে উঠে সে। হুরের ফোনটা হাতে রেখেই দেখে আননোন নাম্বার। সে ক্ষুদ্র দৃষ্টিতে তাকায় অর্ধনগ্ন হুরের পানে। হুরজিয়ান শুকনো ঢোক গিলল। কল রিসিভ করে। অতপর ও পাশ হতে শোনা যায় পুরুষালী কণ্ঠ। সেই কণ্ঠেও এত শোনা যায়, হুর, আমার বেবি গার্ল, তুমি কই? আমি তো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করে আছি। কি হলো, কথা বলছো না কেন? নাকি নতুন বিয়ে করেছো বলে আমার সাথে চিনিমিনি খেলছো? তোমায় আমি ছাড়বো না। প্লিজ সোনা, একবার কথা বলো। মেহমেদ কলটা কেটে দিয়ে সিংহের গর্জনের তুলেই যেন হুরের নিকট যায়। হঠাৎ আক্রমণে হুরের দেহ বিছানায় নেতিয়ে পড়ে। মেহমেদ অত্যাধিক রাগে ফুঁসে ওঠে। হুরের গলা চেপে ধরে সে চেঁচায়, ছেলেটা কে বলো? আমার আগে তুমি কয়টা ছেলের সাথে প্রেম করেছো বলো? কি করে সাহস হলো তোমার? নাকি সময় দিতে পারছি না দেখে অন্য কাউকে খুঁজে নিয়েছো? কবে থেকে হচ্ছে এসব? হুরজিয়ান কাতরায়। কাতরানো দেখে মেহমেদ গলা ছাড়ে হুরের। হুর কেসে ওঠে। সে কেঁদেই বলে, প্লিজ বিশ্বাস করো মেহমান, আমি জানি না কে। আমি শুধু তোমায় ভালোবাসি। তোমায় ছাড়া আমি অন্য কাউকে কখনো ভাবতেই পারি না। আমি সত্যিই জানি না এই ছেলেটা কে। মেহমেদের কপালের রগ ফুলে উঠেছে। সে কিছুতেই তার মনকে বোঝাতে পারল না 1 সপ্তাহ পর সে কাজের সাময়িক চাপ থেকে মুক্তি পেয়েছে। 2 দিন সরকারি ছুটি থাকায় সে হুরের সাথে সময় কাটাবে বলে বহু প্ল্যান করেছিল। সেই সব প্ল্যান যেন চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল।
অতপর মেহমেদ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। হুরজিয়ান কাঁদতে কাঁদতে চোখের পানি মুছে, অঙ্গে জড়ায় কাপড়, মনে একরাশ কষ্ট নিয়ে কক্ষ ত্যাগ করে সে পা ফেলে ফিরে আসে রান্নাঘরে, খাবারের ট্রে নিয়ে তারপর আবার হেঁটে চলে রুমে রেখে আসতে। তখনও মেহমেদ ওয়াশরুম থেকে বের হয়নি। সে আজ খুব কষ্ট পেয়েছে। সে তো কিছু করেনি। মেহমেদের বোঝা উচিত ছিল না, মেহমেদ বেরোলে তাকে সে বোঝাবে, সেই ভেবেই হুরজিয়ান বসে রইল। তারপর মেহমেদ বের হতেই হুরজিয়ান মেহমেদের সামনে দাঁড়ালো। মেহমেদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মেহমেদ, বিশ্বাস করো আমি কিছু করিনি, হয়তো কেউ মজা করেছে, একটু বোঝার চেষ্টা করো। মেহমেদের তরফ থেকে শুধু একটা কথাই বের হয়, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমি একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। কথাটা হুরের কানে যেতেই হুর আবারও নীরবে কেঁদে ওঠে, তবে মুখ থেকে আর কোনো কথা উচ্চারণ করে না। সে রুম থেকে বের হয়। সে আবার রান্নাঘরে পা বাড়ায়, সব অবলোকন করে দেখতে পায় রাতের রান্না করা আছে। হুরজিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে, ঘড়ির পানে চোখ বুলিয়ে দেখে 7:50 বেজেছে। তাকে রুমে যেতে বারণ করেছে মেহমেদ। এখন হুর কি করবে? কথাটা মনে পড়তেই হুরের মনে জেদ চেপে বসে। সে ওই রুমে আর কখনোই ঢুকবে না। অতপর বসার ঘরে গিয়ে সে টিভি অন করে সময় কাটাতে চায়, কিন্তু পারে না। মনে নানান কথা ভাসতে থাকে। অনেকদিন পর মেহমেদ তার খুব কাছে এসেছে, কিন্তু পুরোপুরি যেন আসলো না। ভাগ্যের কি পরিহাস! তারপর সেই কথা ভাবতেই আবার কেঁদে ওঠে হুর, কিন্তু কান্নার শব্দ কেউ শুনতে পায় না। টিভির আওয়াজে তার কান্নাকে শুনতে দেয় না। খানিকক্ষণের মধ্যেই হুর ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়, দুঃখকে আলগে ধরে। ওইদিকে মেহমেদ গলা দিয়ে কোনো খাবার নামে না। সেও বিশ্বাস করতে পারছে না হুর তাকে ছাড়া অন্য কাউকে। না না, কখনোই না। মেহমেদ বিছানা থেকে উঠে তারপর হুরজানের ফোনটা খুঁজে বের করে সে তড়িৎ কল লক থেকে নাম্বারটা বের করে মেহমেদ তারপর নিজ ফোন থেকে কাউকে কল দেয়। কল রিসিভ হতেই শোনা যায়, দোস্ত বল। একটা নাম্বার দিচ্ছে, সব ডিটেলস আমার জানা। এখন তো সম্ভব হবে না, একটু আমায় সময় দে, কাল সকাল 10টার মধ্যে খবর দিচ্ছি। জানিস তো অফিস কাল বন্ধ, শুধু তোর জন্য কালকে ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে। মেহমেদ নিজের কাছেও নাম্বারটা রেখেছিল। মেহমেদ ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো 9টা বেজেছে। হুরকে সে বহুক্ষণ দেখেনি। মেয়েটাকে অনেক বকেছে, অনেক কষ্ট দিয়েছে মেহমেদ। তখন মুড নষ্ট হওয়ায় মাথা ঠিক ছিল না, তাই যা মুখে এসেছে তাই বলেছে। সে দীর্ঘশ্বাস ছাড়ে। মেহমেদ রুম থেকে বের হয়, সারা ঘর খুঁজতে থাকে হুরজিয়ানকে। কিছুক্ষণ বাদেই বসার ঘরে এসে দেখতে পেল তার পরী কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে, চোখের কার্নিশ ভিজে আছে। মেহমেদ কতক্ষণ চেয়ে রইল হুরের দিকে, কপালে চুমু খেয়ে একা একাই বলে উঠল, আমি তোমায় ভুল বুঝিনি, আমি একটু সময় দাও, সবটা ঠিক করে দেব। অতপর কোলে তুলে নিল হুরকে মেহমেদ, বিছানায় নিয়ে শুইয়ে দিল। তারপর আবার বারান্দায় গিয়ে সে অচেনা নাম্বারে আবার কল করলো, কিন্তু শোনা গেল নাম্বারটি সুইচ অফ। তারপর এক রাশ চিন্তা নিয়ে নিশাচরের মতো জেগে রইল মেহমেদ। পাশ ফিরে দেখতে লাগলো তার প্রিয়তমার আফসা আলোয় ফুটে ওঠা মোহনীয় সেই অববয়। হুর সকালে ঘুম থেকে উঠে দেখলো সে রুমেই ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশে কেউ নেই। মোবাইলটা হাতড়ে দেখলো 9টা বেজেছে। হন্ততন্ত হয়ে সে সারা বাসা খুঁজেও যখন মেহমেদকে খুঁজে পেল না, তখন সে মেহমেদকে কল করলো, কিন্তু মেহমেদ কোনো রেসপন্স করলো না। চিন্তিত হয়ে দারোয়ানকে কল করলো। কলের ওপাশে শোনা গেল, জি বড় মালকিন, বলেন। তোমাদের স্যার কি বেরিয়েছে নাকি? যদি গিয়েও থাকে, কখন গিয়েছে? এই তো কিছুক্ষণ আগে বাইক নিয়ে বের হয়েছে। মোবাইল কেটে গেল। হুরের দিশাহারা লাগছে। কি করবে হুর? কিচ্ছু তার ভালো লাগছে না। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর নাস্তা রেডি করে খেলো সে নিজে। তার মধ্যেই দারোয়ানের গেট খোলার আওয়াজ। ভাবলো বোধহয় মেহমেদ এসেছে, কিন্তু না, এসেছে শ্বশুর ও শাশুড়ির সাথে মুরাদও। তারপর হুর মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ঘরের ভেতরে দরজা খুলে দিল। তারপর মুনিবা বেগমকে মুরাদ ও সাইকার ব্যাপারে জানতে চাইল হুর। মুনিবা বেগম হাসলেন। সে হুরের মাথায় হাত বুলিয়ে বলল, প্রস্তুত হও, সামনের মাসে মুরাদের বিয়ের ডেট ফিক্সড করছি। হাতে সময় খুবই কম, অনেক কিছু প্ল্যান করতে হবে।
হুরজিয়ান মুনিবা বেগমের কাঁধে মাথা হেলিয়ে দেয়, তার নিকট বলে ওঠে, আম্মু আমি একটু বাসায় যাব, মাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা যাও, মেহমেদকে বলেছো? উনি তো কল ধরছে না মা। আচ্ছা যাও, মেহমদ আসলে আমি জানিয়ে দেব, প্রয়োজন হলেও তোমাদের বাসায় চলে যাবে। হুরজিয়ান উঠে দাঁড়ালো, তড়িৎ সে রুমের সব কিছু গোছালো বাসায় যাওয়ার জন্য। তারপর সকলকে বিদায় জানিয়ে বের হলো হুর। অতঃপর এখন হুরের গন্তব্য নিজ বাসায় যাওয়া। কিছুক্ষণ বাদেই হুরজিয়ান গিয়ে পৌঁছালো বাসায়। মেয়েকে এমনভাবে আসতে দেখে চমকায় আয়শা বেগম। হুরের অববয়ে হাত বিচরণ করে শুধায়, কি হয়েছে আম্মু? হুরজিয়ান হু হু করে কেঁদে উঠে আয়শা বেগমকে জড়িয়ে ধরে। মা তোমার জামাই আমাকে ভুল বুঝেছে, আমি অভিমান করেছি, তোমায় অনেক দেখতে ইচ্ছে করছিল তাই ছুটে এসেছি। আয়শা বেগম হাসেন, মেয়ের কথায় বলেন, সংসার জীবনে একটু আধটু ঝামেলা হবেই, তাই বলে কি অভিমান করতে হবে? সর্বদা শক্ত থাকতে হবে। যাও ফ্রেশ হও। তা কয়দিনের জন্য এলে তুমি? যতদিন না তোমার জামাই নিতে আসবে আমি আর যাচ্ছি না। ভালো করেছিস। আয়াত কাল আসবে, ওর তো ডেলিভারি টাইম চলে এসেছে, তুই থাকলে ওর ভালো লাগবে। হুরজানের কথা শেষ করে রুমে প্রবেশ করে হুর। তার কত স্মৃতি এই রুমটায়, মনে পড়তেই যেন হেসে ওঠে। তারপর আবার মন বিষণ্ণ হয় কালকের ঘটনাটা মনে করতেই। এর মাঝেই হুরের মোবাইল বেজে উঠল। মোবাইলের পানে চাইতেই দেখলো কালকের সেই আননোন নাম্বার। মনে মনে সে কিছু গালি দেয়। সে আজ এর 14 গোষ্ঠী উদ্ধার করবে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল তানজিলার কণ্ঠ। কি রে দোস্ত, ভয় পাইছিস? কেমন ভয় দেখালাম বল? কালই সিমটা কিনলাম ভাই, তাই আর সুযোগটা ছাড়লাম না। ভয়েস চেঞ্জ করে কেমন দিলাম বলতো? হুরজান হু হু করে কেঁদে উঠল। তানজু তোর একটা ভুলের কারণে মেহমদ আমায় ভুল বুঝলো, তোর অভ্যাসটা আমার জন্য আজ কাল হয়ে দাঁড়ালো রে তানজু। মেহমদ আমায় ভুল বুঝলো। হুরজিয়ান কান্নারত কণ্ঠে শুনে অবাক হলো তানজিলা। সে তো বুঝতেই পারেনি এমন কোনো ঘটনা হতেই পারে। সে তো ভেবেছে নতুন সিম কিনলেই হুরকে জ্বালাতন করবে। আজ তার কারণে মেহমেদের সাথে হুরের সম্পর্ক নষ্ট হবে। কখনোই না। তানজিলা কল কাটে তড়িৎ। ওইদিকে এতক্ষণ ধরে তানজিলা আর হুরের কথাগুলো শুনলো মেহমেদ ও তার বন্ধু। ইনফরমেশনগুলো মিলিয়ে বুঝলো তানজিলার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা। মেহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাত ঘড়িতে দেখলো দুপুর 2টা বাজে। সে বাইক নিয়ে ছোটে চৌধুরী প্যালেসে। ওইদিকে তানজিলা মেহমেদকে কল করেছে। বারবার কল আসতে সে বিরক্ত হয়। বাইক থামিয়ে সে কল রিসিভ করে বলে ওঠে, আমি জানি হুর কিছু করেনি, এখন রাখো, পরে কথা বলছি। তারপর আবার মেহমেদ বাইক চালাতে শুরু করলো। 4টার মধ্যেই সে গিয়ে পৌঁছে যখন দেখলো হুরজিয়ান বাসায় নেই, সোজা সে মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা, হুর কোথায়? ও তোমায় কল করেছিল, তুমি নাকি ধরনি। ও বাড়িতে গিয়েছে। মেহমেদ দিশেহারা হয়ে মাথার চুল খামচে ধরে। তারপর মেহমেদ এক দ্বন্দ্ব না দাঁড়িয়ে আবার বেরিয়ে গেল। 1 ঘন্টা পরই সে পৌঁছায় হুরদের বাসার নিকট। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। চারপাশে যেন বাতাস ছুটতে রইল। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। তবুও যেন মেহমেদের হুরের কক্ষের সামনের রাস্তায় বসেই রইল। ক্ষণিক সময় যেতেই বৃষ্টি শুরু হলো। সে যেন প্রবল বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে লাগলো মেহমেদের দেহ। মেহমেদ মোবাইল বের করেই হুরজিয়ানকে কল করলো। এদিকে হুরজিয়ান দরজা বন্ধ করে কেঁদেই চলেছে। মোবাইলে কল আসতে চাইলো হুর। সে মেহমেদের কল আশা করেনি। সে চোখের পানি মুছেই কল রিসিভ করলো। কিন্তু কয়েক সেকেন্ড নীরবতা কাটিয়ে মেহমেদ ওপাশ থেকে বলে উঠল, অভিমান করেছো এই নির্লজ্জ ছাত্র পুরুষের উপর? অভিমান কিভাবে ভাঙাবো বলো? আমার নিতে আসুন। তোমার বাসার নিচে আছে। কথাটা শুনতেই বারান্দায় গিয়ে হুর দেখতে পেল মেহমেদকে বাইকে হেলান দিয়ে বসে থাকতে। অতঃপর হুর জবাব দিল, তাহলে এবার চলে যান। এই না বলে এসে নিয়ে যেতে? আমি তো মনে করেছি আপনি আসবেন না। তাই রাখছি, আমি আর কখনো যাবও না বাসায়।
ফোন কেটে গেল, কিন্তু আর মেহমেদ ফের কল করলো না। সে ঠায় সেখানে বসে রইল। বৃষ্টির চাপ বাড়ছে। পাশের বারান্দায় আয়েশা বেগম আর কবির চৌধুরী গল্প করছিল। হঠাৎ যেন চোখে পড়ল মেহমেদকে কবির চৌধুরীর। সে আয়েশা বেগমকে শুধালো, নিচে ওইটা মেহমেদ বসানা, এই ছাতিটা দাও তো, গিয়ে নিয়ে আসি। আয়েশা বেগম আটকালেন, সেই হেসেই বললেন, দুজনের মাঝে মান অভিমান চলছে, দেখ হুড়ি গিয়ে নিয়ে আসবে। তার কিছুক্ষণ বাদেই তারা দেখতে পেল হুরজিয়ান ছাতা নিয়ে চলে গিয়েছে মেহমেদের নিকট। আয়েশা বেগম হেসেই কক্ষ ত্যাগ করলেন জামাইয়ের জন্য খাবার বানাতে। হুরজিয়ান ছাতা নিয়ে এসে দাঁড়ায় মেহমেদের নিকট, কাঠ গলায় শুধায়, এখনো বসে আছেন কেন? বলেছি তো বাসায় যাব না, আপনি চলে যান। বজ্রপাতে যেন আমার মৃত্যু হয়। পাগল হলেন নাকি? হ্যাঁ। কয়েকদিন পর বাচ্চার বাপ হবেন, পাগলামি আর গেল না। হুরের কথা শুনে বিস্ময় চোখে মেহমেদ তাকালো। সত্যি? হুরজিয়ান লজ্জা পেল। সে ছাতাটা রেখে দৌড়ে বাসায় ঢুকে পড়ল। মেহমেদও বাইকটা সাথে নিয়ে ঢুকলো। হুরজিয়ান গিয়ে কক্ষে লজ্জায় মুখ লুকালো। ওইদিকে মেহমেদ ভেজা অবস্থায় ঢুকলো বাসায়। আয়েশা বেগমকে সালাম জানিয়ে তরতর করে ঢুকলো কক্ষে। হুরজিয়ান মেহমেদের দিকে না তাকিয়ে টাওয়াল এগিয়ে দিল। মেহমেদকে বলল জামা কাপড় ছাড়তে। টাওয়ালটা নেওয়ার আগেই শরীর থেকে শার্টটা খুলল মেহমেদ। হুরজিয়ানকে হ্যাসকা টানে বসালো স্টাডি টেবিলে। হুরের গলায় মেহমেদ হাত স্লাইড করলো, তারপর শুধালো, মাথাটা মুছে দাও। হুর লজ্জা পেল। সে এদিকে ওদিকে তাকে মুছতে লাগলো মেহমেদের দেহ মাথা। তারপর মেহমেদ হুরকে শুধালো, সত্যি কি বাবা হচ্ছে? কথাটা শুনতেই মেহমেদ হুরের অধর ছুলো, তারপর আবার শুধালো, আবার বলো। হুরের পক্ষ থেকে আবার হ্যাঁ জবাব আসতেই আবারও অধর ছিল হুরের। তারপর মেহমেদ বলল, আবার বলো, কি বললে মাত্র? হুরজিয়ান বিরক্ত হয়ে বলল, বললাম তো হ্যাঁ। তারপর মেহমেদ আবার হুরের অধরে চুমু খেলো, তারপর বলল, এত বড় সারপ্রাইজ আমায় দিলে বউ, তার বিনিময়ে আমি কিছুই দেবো না? তা কি করে হয়? তাই সারপ্রাইজের রিটার্ন গিফট আমি দেব। সেই গিফট এখন তো আমি সহ্য করতে হবে। এই মেহমেদের পাগলামি যা ভোগ করবে তুমি মৃত্যুর আগ পর্যন্ত। নাও লেটস স্টার্ট। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।